এটা কালার পার্সপেক্টিভটা কি জিনিস, সেটাই আর কি সিম্পল একটা ঘর হুম। গাছ দিয়ে মানে সেই জিনিসগুলো বোঝানো হয়েছিল। পার্সপেক্টিভটা মানে কিভাবে কাজ করে ওয়াটার কালারে, আমাদের কালারের মধ্যে। তুমি এমনি জানো ওয়াটার কালারের পার্সপেক্টিভটা কি, কালার পার্সপেক্টিভ আর কি? না, এই বিষয়ে তো আইডিয়া নেই কোনো। কালার পার্সপেক্টিভ এটা আগের দিন বোঝানো হয়েছিল, মানে রেকর্ডিংটা দেখে নেবে, আমি বলে দিচ্ছি তাও মানে মোটামুটি ডিটেলে ওই রেকর্ডিং দেওয়া আছে, ওখানে দেখে নেবে একটু। আর ওই ছবিটা ওর জন্যই করা হয়েছিল, মানে সিম্পল করে দেখিয়েছিলাম, কিন্তু সেটাতে ওই পার্সপেক্টিভ ব্যাপারটা কি সেটাই বোঝানো হয়েছিল। মানে কালার পার্সপেক্টিভটা হচ্ছে আমাদের সামনের তোমার হচ্ছে সামনে যে ছবি, যে যেসব জিনিসগুলো আছে, মানে ওখানে যে ঘরের পিছনে যে মানে দূরের জঙ্গল আছে, সেগুলো কি আছে, মানে কালার যখন দেওয়া হয় সেটা ব্লারই করা হয়, মানে অতটা কাজ কম করা হয়, মানে ওখানে ফার্স্ট টোনে হয়তো শেষ হয়ে গেল, বা খুব বেশি হলো সেকেন্ড টোন, সামনে সামনে কিছু কিন্তু যত সামনে আসতে থাকবে জিনিসগুলো, তত আমরা কি দেখতে পাই, কি পরিষ্কার দেখতে পাই, মানে তার ডিটেলিংগুলো বেশি হবে, এবং সেখানে লেয়ারিং বা টোন বেশি বাড়তে থাকবে। তো সামনের জিনিসকে আমরা বেশি করি, এবং তার কালারের যে স্যাচুরেট ব্যাপারটা, যে কালার স্যাচুরেটগুলো বেশি থাকে, মানে বেশি চকচকে থাকে, এবং কাজ বেশি হয়, হয়তো ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, ফোর্থ টোন, ফিফথ টোনও হয়তো চলে গেল সামনে দিকে। কিন্তু দূরের জিনিস যখন হয়, দূরের জিনিসগুলো কি হয়, আস্তে আস্তে কালারের মানে ফেড ব্যাপারটা কম মানে হতে থাকে আর কি। কালারটা অতটা গ্লজি হবে না, দূরে যত যত দূরে যেতে থাকবে তত গ্লজি হবে না, এবং সেটা একটু ব্লারি ব্লারি ব্যাপারটা থাকবে, এবং হচ্ছে সেটার মানে কাজের যে টোনের মাত্রাটা কমতে থাকবে, হয়তো ফার্স্ট টোন বা সেকেন্ড টোনের মধ্যে শেষ হয়ে গেল, বা ফার্স্ট টোন আরও দূরে যেগুলো ফার্স্ট টোনের মধ্যেই শেষ। সেখানে যদি আমি বেশি ডার্ক করে ফেলি বা টোনগুলো বাড়াতে থাকি, তাহলে কি সেই জিনিসগুলোও সামনে চলে আসবে। তো সেটাতে কালার পার্সপেক্টিভটা নষ্ট হবে। তো কালার পার্সপেক্টিভটার সংক্ষেপে যদি আমরা বলি, যে সামনের জিনিসকে আমরা ডিটেইলিংয়ে রং করব, এবং সেই রঙগুলো অনেকটাই তোমার হচ্ছে গ্লেজি হবে, বা মানে তার স্যাচুরেশনটা বেশি থাকবে, এবং যত দূরে যেতে থাকবো আস্তে আস্তে তার কালারের যে স্যাচুরেশন যে ব্যাপারটা ওটা কমতে থাকবে, মানে আস্তে আস্তে ওটা ফেড হতে থাকবে, কালারটা অতটা গ্লজি দেখা যাবে না, এবং টোনের মাত্রা কমতে থাকবে, মানে ফার্স্ট টোনেই হয়তো শেষ হয়ে গেল, যত দূরে যেতে থাকবে। তো আগের দিনের ছবিটা ওখানে ওটাই বোঝানো হয়েছিল, তো ওটা একটু রেকর্ডিংটা অবশ্যই দেখে নিও, তাহলে বিষয়টা বুঝতে পারবে আর একটু। হ্যাঁ, কালার পার্সপেক্টিভটা ব্যাপারটা কি, এগুলো জানতে হবে, থিওরি বিষয়গুলো। আর তারপরে যেটা করানো আচ্ছা। হচ্ছিল হলো মনোক্রমটা আমাদের ওয়াটার কালার, মানে ওয়াটার কালার কেন, যে কোনো কালারই করার আগে কালারিংয়ে যখন আমরা ঢুকবো, যেমন আমরা প্রথমে পেন্সিল স্কেচ করি, সেখানে স্কেচে কি হয়, শুধু মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আর কি। তো সেখানে কি আমাদের যে কোনো কিছু করতে সুবিধা হয়, মানে একটাই জিনিস একটা দিয়ে আমরা করছি, সেটাতে খালি লাইট অ্যান্ড ডিপটা খালি আপ ডাউন করছি। কিন্তু যখন আমরা কালারে আসি, সেই কালারটা কোন কালারটা কতটা ডার্ক, কোন কালারটা কতটা লাইট, মানে যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো সঠিকভাবে ধরতে গেলে আগে সিঙ্গেল কালারে আমাদের ছবি প্র্যাকটিস করতে হবে কিছু, তাহলে কি হবে, সেই কালারে যখন আমরা কনভার্ট করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে পেন্সিল স্কেচ আগে করতে হয়, সেখান থেকে আগে যখন কালারে যাব, তখন হচ্ছে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি বা যে কোনো এক রঙের ছবি আর কি যদি করি, তাহলে কি হবে, জিনিসটা একটু সহজে করা যাবে বা সহজ হবে। সেই প্র্যাকটিসগুলো মোটামুটি আয়ত্ত করে নিতে পারলে, তারপরে ধীরে ধীরে কি দুটো কালার নিলাম, তারপরে তিনটে কালার নিলাম, তারপরে চারটে কালার নিলাম, এভাবে করে কালারটা বাড়াতে বাড়াতে তারপরে আমরা সব ধরনের কালার দিয়ে কাজ করতে আমাদের সুবিধা হবে। মানে যারা শুরুর দিকে আর কি, তাদের হচ্ছে এটা সুবিধা। ওর জন্য শুরুর দিকে সবাইকে এক রঙের ছবি, যেটাকে বলে মনোক্রম, এক রং দিয়ে যখন আমরা কোনো ছবি করব, সেটাকে মনোক্রম ছবি বলে। তো মনোক্রম ছবি করতে হবে। তারপরে হয়তো দুটো রং নিলাম, বাই কালার, দুটো রং দিয়ে করাকে বাই কালার বলে। তো দুটো রং দিয়ে আমরা হয়তো কোনো একটা ছবি করলাম, সেটাকে বাই কালার বলে। সেই বাই কালার দিয়ে আমরা ছবি করলাম, তারপরে আস্তে আস্তে তিনটে চারটে পাঁচটে করে আস্তে আস্তে আমরা বাড়াতে থাকবো। তাহলে কি হবে, শুরুর থেকে যারা শিখবে আর কি, বেসিক টু অ্যাডভান্স আস্তে আস্তে যেতে থাকবে, এবং কালারের ভ্যালুগুলো সঠিকভাবে দিতে পারবে, কোথায় কোন কালার আছে, কালার মিক্সিংগুলোও ধীরে ধীরে শিখতে পারবে। আর প্রথমেই যদি আমরা মানে একদম 12 14 15 রকমের কালার আছে, সেই কালারগুলো দিয়ে প্রথমেই যদি মানে যারা বিগিনার একদম, তাদেরকে যদি শুরু করাই, তারা কি প্রথমেই মানে এই কালারের সাথে কোন কালার মিক্স করছে না করছে, মানে অতটা মাথা খেলাতে পারবে না, মানে প্রবলেম হবে। ওর জন্য মনোক্রমে ছবি করতে প্রথমে হয়, এবং সেটাতে প্র্যাকটিস করে করে মোটামুটি একটা আয়ত্তে চলে আসলে তারপরে ধীরে ধীরে কালারটা বাড়াতে হয়।
যার জন্য আমরা মনোক্রমে ল্যান্ডস্কেপ দেখিয়েছিলাম আগের দিন মানুষ তাদের নৌকা দিয়ে। তো আজকেও একটা মনোক্রমেই করব, যেহেতু আমাদের ওয়াটার কালার শুরুটা মনোক্রম দিয়েই করাটা উচিত, এবং ওয়াটার কালারটা মনোক্রমে বেশ কিছু প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হবে, আমাদের যে কালারের ভ্যালুটা এবং কালারের কোথায় কতটা ডার্ক দেবো, কোথায় কতটা লাইট দেবো, সেই ভ্যালু ব্যাপারটা বোঝার জন্য আমাদের মনোক্রমিক বেশ কিছু ছবি করতে হবে। তো আজকে তোমাদের একটা স্টিল লাইফ ছবি আমি মনোক্রমিক করে দেখাবো, স্টিল লাইফের। তো সেই জিনিসটাকে, যেমন এই যে আমি ছবিটা একটা বের করে রাখছি, দেখো এই ছবিটা, ঠিক আছে, এই একটা ছবি, সেটাকে আমি মনোক্রমেই করবো আর কি। সেই মনোক্রমে করে কতটা কি আছে, মানে এখানে কালার দেখো কত রকমের কালার আছে, ভ্যারাইটি কালার। এত কালার তো শুরুর দিকে সবাই পারবে না বুঝতে, এবং সেই কালারের ডেপথ কতটা, অর্থাৎ ওখানে আমরা ভ্যালুর ব্যাপারটা চলে আসে, যে কার কালারের ডার্কনেস কতটা, ভ্যালু অর্থাৎ কোন কালারের ডার্ক কতটা এবং কোন কালারটা লাইট কতটা, সেই ডিফারেন্সটা বোঝাচ্ছে। সেই মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সানটাই হলো ভ্যালু। তো এখানে তো আমরা কালারিং ডাইরেক্ট করছি, এবং যারা শুরুর দিকে একটু করবে তাদের একটু প্রবলেম হবে, যার জন্য আমরা মনোক্রমে ছবি করব। দেবাশিস ওই আগের দিনের রেকর্ডিংটা অবশ্যই দেখো, তাহলে কি হবে, মানে আজকের ক্লাসের লিঙ্কটা অনেকটা বুঝতে পারবে কিভাবে বিষয়টা আসছে, এবং ওটা থেকে অনেক কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে আগের দিন, মানে এই ওয়াটার কালারের প্রথম দিন থেকেই। তো ওগুলোতে অনেক কিছু জানতে পারবে, ওটা রেকর্ডিং অবশ্যই দেখে নিও। তো আমি শুরু করছি এটা। নিশান্তের বললো আজকে প্রবলেম নেই আছে, তাও জয়েন করলো না ছেলেটা। আচ্ছা, এটা আমি হচ্ছে ড্রয়িংটা শুরু করি, এই স্টিল লাইফটা, এবং ড্রয়িংটাকে মানে খুব সহজভাবে কিভাবে করব আমরা সেটাকে আগে দেখতে হবে। তো আমার এইখানে ফার্স্টে এই যে পটটা রয়েছে সেটা কি আছে, আমাদের সবার আগে দেখতে হবে গোটা যে ছবিটা আছে সেই ছবির পটটা আপার লেভেল এবং নিচে মানে কোন পজিশানে আছে, মানে এই যে এইটা যে এই যে আপেলগুলো যে আছে, সবুজ আপেলগুলো, এইখান থেকে যদি আমি বরাবর একটা লাইন টানি, তাহলে কি হবে, একটা গোটা পেজের মিডিলে ছবিটা আছে, মানে দাঁড়াও একটু, এটা একদম মিডিলে আছে। তাহলে আমার যখন খাতার মধ্যে আমি শুরু করব, মানে মার্কটা করবো, প্রথমে আগে কি হবে, প্রত্যেকটা অবজেক্টের মার্কিংগুলো করতে হবে, মানে কোথায় কতটা সাইজ হবে সেই অবজেক্টের সাইজগুলোকে। ডাইরেক্ট আমরা যদি শুরু করে দিই, তাহলে এটা আছে দেখে দেখে ডাইরেক্ট আমি শুরু করে দিলাম এখান থেকে, এই দেখা গেলো কী করতে, এই করতে করতে দেখা গেলো এটা বড় হয়ে গেছে, আপেলগুলোর নিচের হয়তো এই যে কাপড়গুলো ঝুলে আছে এখানে এতটা বড় যে গ্যাপ আছে, সেই গ্যাপটা আর থাকলো না, হয়তো গ্যাপটা ছোট হয়ে গেল। এই যে প্রবলেমগুলো, ওর জন্য ছবি করার আগে সবার আগে দেখতে হবে অবজেক্টগুলো কতটা সাইজ আছে, কোন দিকে কতটা গ্যাপ আছে, ওপরে কতটা ছাড়া আছে, এগুলো কিন্তু টোটাল একটা কম্পোজিশন, ঠিক আছে। এখানে স্টিল লাইফ যে সাজিয়ে ফটো তোলা হয়েছে সেটা পুরো একটা কম্পোজিশনভাবে সাজানো হয়েছে। কারণ কি, উপরে যদি এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা যদি না দেওয়া থাকে তাহলে কি হবে, এটা যদি দেখা গেলো একদম উপরে টাচ হয়ে আছে, তাহলে কি ছবিটা মানে কম্পোজিশন দিক দিয়ে অনেকটাই ডাউন হয়ে যাবে এবং সেটা দেখতে ভালো লাগবে না। দেখো এটাকে এই সাইডে কিছুটা ছাড়া আছে, এবং কাপড়টা এই পাশ থেকে নিয়ে এই কোণার দিকে, এই যে এই পাশ থেকে নিয়ে এই যে এই মুভ হয়েছে, গিয়ে ঝুলে গেছে, এই যে সুন্দর একটা, তারপরে এদিকে লাইট ফেলছে এক সাইড থেকে, মানে এই পাশ থেকে লাইট ফেলা হয়েছে, এবং তার মধ্যে একটা সুন্দর আলো ছায়া তৈরি হয়েছে। এই যে টোটালটাই একটা কি মানে সাজানোর দিক দিয়ে যখন তোমরা স্টিল লাইফ করবে তখন এই সাজানোটা মাথায় রাখতে হবে, কিভাবে কোন দিকে সাজালে ভালো লাগে, এবং আলোটা এক দিক দিয়ে প্রথম দিকে এক সাইড থেকে ফেলতে হবে এবং সেটাকে স্টাডি করতে হবে, সেটার অবজেক্টের লাইট অ্যান্ড শ্যাডো কী হচ্ছে, কী দাঁড়াচ্ছে, সেই বিষয়গুলো। তো আমি ফার্স্টে এটা যে ড্রয়িং করবো আগে আমি মার্ক করে নিই, উপরে আমার এতটা উপরে আপাল এটা হবে, এবং উপরে যে এই যে ঢাকনাটা উঁচু হয়ে আছে এটা মোটামুটি এতটা থাকবে, মানে এইখান থেকে আমাকে এটা করতে হবে। আর প্রথমে আমাকে ড্রয়িংটা কী করতে হবে, সিম্পলিফাই করে নিতে হবে। আগেই একদম কঠিনভাবে আঁকাতে যাব না, আমরা জিনিসটাকে একদম সহজ করে নেব, এবং কোনভাবে সিম্পলভাবে করে নিয়ে তারপরে আস্তে আস্তে সেটাকে ডিটেলিংয়ে যাব। তো আমার উপরের যে এই যে এটা যে আছে, এইটার এই লাইনটা আমি যেখানে দিলাম ফার্স্ট, এখানে এই যে মার্ক করলাম আর কি, মার্কিং করতে হবে প্রথমে, এবং এটা কতটা লম্বা আছে সেটা আমরা দেখে নিয়ে মার্ক করছি প্রথমে, কিন্তু ভালো করে দেখবে ড্রয়িংগুলো কীভাবে হচ্ছে, মানে কতটা লম্বা হবে, এতটা লম্বা, আর প্রথমে দেখে নিতে হবে। হ্যাঁ, তাহলে পটটা আমার এতটা লম্বা, নিচে যে আমি দিয়ে দিলাম পটটা আমাকে এতটা লম্বা করতে হবে, তাহলে কি উপরেও আমার গ্যাপ থাকছে, নিচেও এতটা আমি আপেলগুলো দেওয়ার পরে এতটা আমি কাপড় ঝুলে থাকবে, এতটা গ্যাপ আমার সঠিক হবে। হ্যাঁ,
আচ্ছা, এবার পটটা কি আছে নিচের দিকে একটু মোটা আছে, সেই জিনিসটা দেখতে হবে। এবং এইটাকে আমি আগে সোজা করে সিম্পলভাবে আমি ড্রয়িংটা করে নিচ্ছি, মানে সিম্পলভাবে ভাঙছি ড্রয়িংটাকে। গৌরব কি বাড়িতে আসছো? হ্যাঁ স্যার। ক্লাস হয়ে গেল? হ্যাঁ, ক্লাস হয়ে গেল, ভুলে গেছিলাম আর কি। এই একটা স্টুডেন্টের কালার দিলাম না আর কি, আমি পরের দিন পড়াবো। ভুলে গেছিলে? উম, ফোন করছিলে কেন তখন? ও ওই তো কি বলে, ফোন করছিলাম ওই একটা কারণের জন্য, সেই পরে ভুলে গেছিলাম, দিয়ে আবার ফোন করলাম আর কি। তো এই স্টলের কোনো গল্প শুনলেন আজকের আপডেট? না, আজকে আপডেট কিছু শুনিনি। মানে দুপুরবেলা কৃষ্ণদার সাথে এমনি কথা হয়েছিল দুপুরে, তখন শুরুর দিকে। তারপরে রুম্পা একবার ফোন করছিল, আমি ধরতে পারিনি। তারপরে 2 মিনিট পরে দেখলাম যে মিস কল। আমি 2 মিনিট পরে ব্যাক করলাম, একটু আগে আর কি, আধা ঘন্টা আগে। তো আর ও ধরলো না ফোন, আর শুনতে পাইনি নাকি জানি না। বলছি পরে। হ্যাঁ, বললাম বলছি পরে। ও কথা হয়েছে কারোর সাথে? না, ওই স্টলের কারোর সাথে হয়নি, রায়গঞ্জের একজনের সাথে কথা হলো তো, আচ্ছা, ওটাই। রায়গঞ্জের একজনের সাথে কথা হয়েছে। উম, আরে পিউয়ের সাথে। আচ্ছা, ও হ্যাঁ। বুঝতে পেরেছি। হ্যাঁ। তুমি যখন হ্যাঁ, ফোন ওটা করছিলে বলছিলাম। তখন ওই ম্যামকে আনতে গেছিলাম তো, তখন ওর জন্যই আর ধরা হয়নি। তারপর আমিও আর ভাবলাম যে কি মানে, পরে ভাবলাম যে তুমি তো ক্লাসে আসবে, তারা তখন শুনে নেব উনি কিছু যদি হয়। যাই হোক, হ্যাঁ হ্যাঁ বলছি। ঠিক আছে। দেখো মানে এই যে দেখো কী করলাম, প্রথমে আগে সোজা করে আমি দাগ দিয়ে, এই যে দেখো একটা সিম্পলভাবে একটা লাইন টানছিলাম। ড্রয়িংগুলো এইভাবে করে সিম্পলিফাই করে নিতে হবে। প্রথমে কিন্তু জটিলভাবে ভাবলে হবে না। এখানে দেখো জিনিসটা দেখতে কিন্তু অনেকটা জটিল আছে, এই রাউন্ড, এই যে বিষয়গুলো উঠে গেছে, এখানে বাঁকা হয়ে গেছে, কত রকম মানে ব্যাপার আছে। তো প্রথমে আগে সিম্পলিফাই করতে হবে। এবং তোমরা যদি কেউ ডাইরেক্ট করতে পারো, তোমাদের কিন্তু এই জিনিসগুলো ভালো মতন জেনে নিতে হবে। কারণ তোমাদের যখন স্টুডেন্টকে শেখাবে এইভাবে করে প্রথম দিকে কীভাবে সিম্পল জিনিসটাকে আগে বের করে নিই, এবং পজিশান কোথায়, কোনটার পজিশান কতটা সঠিকভাবে আছে কি না, তারপরে সেটাকে ডিটেল আস্তে আস্তে ডিটেল করব। তো প্রথমে আগে পজিশানগত দেখতে হবে, এবং কম্পোজিশনাল সব কিছু ডিস্টেন্স গ্যাপগুলো ঠিক আছে কি না, এবং সাইজগুলো ঠিক আছে কি না, মানে প্রপোর্শন আর কি, প্রত্যেকটার প্রপোর্শন ঠিক আছে কি না, এই জিনিসগুলোকে দেখে নিয়ে তারপরে আমরা ডিটেলে যাব। এখন আমরা কি করছি, এখানে মার্ক করছি, ঠিক আছে। এই যে যেমন এটা দেখো উঠে গেছে, তো মার্কিং করব, মানে শেপ নিব, সোজা সোজা লাইনে ভাঙবো। এই যে মানে এরকম করে মার্কিংটা করবো এবং সোজা সোজা লাইনে ভাঙবো জিনিসগুলো। এটার উপরে আরও ডিটেলগুলো পরে করবো। জাস্ট আমি খালি সিম্পলভাবে জিনিসগুলোকে আগে ভেঙে নিচ্ছি এবং সেটাকে আগে বের করে তারপরে আস্তে আস্তে ডিটেলটা আমরা করবো। এবার এই পটের কি আছে, এই পটের হচ্ছে কিছুটা অংশ জুড়ে আপেলটা এই কোণার দিকটা আছে, মানে এই জায়গাটা আপেলটা দেখো শেপটা কেমন আছে। কিন্তু আমরা এখন ফার্স্টে কেউ জাস্ট একটা রাউন্ড করে রাখবো, মানে কোন পজিশনে আছে এবং তার সাইজটা কতটা সেটা খালি বোঝার জন্য খালি জাস্ট একটা রাউন্ড করবো। তারপরে এটার ডিটেলটা করবো আস্তে আস্তে। এই যে মানে আপেলটা এই পজিশনে আছে এবং এই সাইজে আছে, এখানে একটা আছে, এবং এইখানে পাশে আরেকটা আপেল আছে আমাদের। এখানে একটা আপেল আছে, এইবার এখানে একটা আছে। হ্যাঁ, একটু ডার্ক করবেন তো, বোঝা যাচ্ছে না কোনটার ডিস্টেন্স কতটা আছে। হ্যাঁ ডার্ক মানে করে বাম পরে, মানে সাইড এখন থেকে ডান হালকা সাইড। করেই করছি আর কি। কারণ হচ্ছে মানে জিনিসগুলো শেপ নিচ্ছি তো জাস্ট খালি, কারণ এগুলো তো মেন এরকম থাকবে না, এটা সিম্পলভাবে করছি বিষয়টা খালি।
জুমেই জুমটাই ঠিক ছিল হ্যাঁ স্যার, জুমটাই ঠিক ছিল। তো জুমেই তো দিছি। বুঝে যাচ্ছে। না, একটু আগে যে আরেকটু জুম ছিল ওটা ঠিকঠাক কই, ছিল। এখনই তো জুমটা করলাম বেশি, আগে তো জুম কমই ছিল। তাই? হ্যাঁ, এখনই তো বেশি জুম করলাম আমি। আচ্ছা। জাস্ট খালি সোজা সোজা লাইনে কনভার্ট করছি আমি। বলছি কি এটা মানে শেপটা যেটা নিলেন না, স্ট্রাকচারটা, হুম হুম। ওটা একটু পাঠিয়ে দিবেন, হ্যাঁ? মানে এটা তো না, আমি একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, এটা হলো আজকে মনোক্রমেই দেখাবো। হ্যাঁ, দাঁড়া পেন্সিলে একটু এটা ডুবিয়ে নি। ক্লাস কি করাচ্ছো? হুম। কখন খাবার? দেরি আছে? হ্যাঁ, হবে কমপ্লিট তারপরে তো। কটার দিকে? উফ, 10টা? আরে কমপ্লিট হবে তারপরে। ওহো, এত কথা বলায় না, মাথাটা খারাপ করে দিচ্ছে আমার। যাই হোক, এবার দেখো এইটা হলো মোটামুটি মাপঝোঁকগুলো আমি নিয়ে নিলাম, কোথায় কি আছে এই যে এইটা দিয়ে দিই। এইবার আমি এবার ডিটেলিংগুলো করবো। হ্যাঁ, সোজা সোজা লাইনে এইভাবে করে আমি মাপঝোঁকগুলো নিয়ে নিলাম।
এবার আস্তে আস্তে এবার প্রত্যেকটা জিনিসের আমি ডিটেলগুলো করব, করে তারপরে কালারটা করব। এটা একটা স্ন্যাপ নিন স্যার। হ্যাঁ, এটা বলছি একটা ছবি তুলে নেন, তাহলে পরে করতে হ্যাঁ, সুবিধা নিয়ে হবে। নিচ্ছি ছবি। থ্যাংক ইউ। আচ্ছা, কোথায় ক্লাস ছিল, টুঙ্গিদিতে না ইসেতে, করণ নাকি? তুমি দিকেই ছিল আর কি, হুম, কালকে আছে পরের দিকে। আচ্ছা। তুমি করছো তো সাথে নাকি? হ্যাঁ করছি, ওই অনেক কিছু একটু ছুটে গেছে কাপড়ের, মানে ডান সাইডটা কেন করতে পারিনি আর কি। ছুটে গেল কেন আবার? ওই শেপটা একটু ভুল হয়ে গেছিল, ফলগুলো বুঝতে পারছিলাম না, মানে ক্যামেরায় বুঝতে পারছি না। হুম, এই একটু আবছা তো, আর আমার টেম্পার গ্লাসটা একটু মানে ফাটা, গ্লাস প্রোটেক্টরটা অসুবিধা হচ্ছে। আমি তো ডিটেল করবো তখন দেখে নিও, এখন তো জাস্ট খালি গোল করে রাখা হয়েছে। হ্যাঁ মানে যেই জায়গাগুলোতে একটু ডার্ক হালকা খালি স্ট্রোক দিয়ে রাখছি কিছু, তাহলে যখন আমরা কালার করব তখন একটু করতে সুবিধা হবে আমাদের। হ্যাঁ, এরকম হালকা খালি স্ট্রোক দিয়ে রাখছি যেখানে যেটা একটু ডার্ক। দেখো এখানে আপেলের যে ভাঁজগুলো আছে আগে হালকা করে, এ দেখো এই জিনিসটা যে আছে কিনা, এটার জন্য আমি হালকা করে একটা হালকা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এই জায়গাটা হালকা রাউন্ড শেপ দিয়ে নিলাম, তাহলে কী হবে, এবার ওখান থেকে সহজে করতে পারবো। এই যে
দেখো ড্রয়িং মোটামুটি কিন্তু কমপ্লিট। হ্যাঁ, এবার হচ্ছে আমরা কালার ধরবো এবং কালারে বাদ বাকিটা কনভার্ট করবো। এবার দেখো এই যে আমাদের তাহলে যেখানে ডার্ক জায়গাগুলো হবে আমরা মোটামুটি ধরে নিলাম যে এই জায়গাগুলোতে ডার্ক হবে। তাহলে কী হবে, যখন আমরা কালার দেব তখন মোটামুটি সহজেই সেই জায়গাগুলো আমরা ধরতে পারবো। তো ওর জন্যই আমাদের কী হলো, ডার্কটা দিয়ে নিলাম, স্ট্রোকগুলো দিয়ে নিলাম কোথায় কোথায় হবে। আর হচ্ছে আমাদের যখন ড্রয়িং করবে অবশ্যই কি বললাম যে ড্রয়িং করার সময় হলো চোখটা একটু মিটমিট করে দেখলে সঠিকভাবে আমাদের যে আলো ছায়াগুলো যে আছে না, সেই জন্য এখানে ছায়া পড়ছে এখানে ছায়া পড়ছে, ওটা তুমি খালি চোখে অনেক সময় দেখো স্কিপ করে যেতে পারো, কিন্তু যখনই চোখটা মিটমিট করবে একদম স্পষ্টভাবে ফুটে ওঠে যে কতটা ডার্ক আছে কতটা লাইট আছে। তো এই জন্য সবসময় আউটডোরে হোক এমনি কোনো রেফারেন্স দেখে হোক অবশ্যই সেটাকে কি করতে হয়, আমাদের চোখটা মিটমিট করে দেখে করতে হয়, তাহলে কি হয় সুবিধা হয়। ছবিটা ক্লিক করে স্যার পাঠিয়ে দেন। যেটা বললাম এই যে বৈশিষ্ট্যগুলো যে আছে, একটা হাইলাইট, একটা লাইট, একটা মিড টোন, ডার্ক এবং ডার্ক, এই পাঁচটা বৈশিষ্ট্য মিনিমাম যাতে থাকে। তারপরে আরও মানে মিড টোনের আরও রেঞ্জ যদি বাড়তে থাকে সেটা পরে আর কি, মিনিমাম যাতে আমরা থাকে তাহলে কী হবে, একটা ছবির ডেপথ বাড়বে। তো এটাতে আমরা কি যেটা বুঝলাম যে হাইলাইট আমাদের কোনটা, এইটা হাইলাইট, তারপরে হাইলাইটের ঠিক পাশেই লাইট থাকবে এবং এই যে জায়গাগুলো লাইট, ঠিক আছে, যেমন এই যে জায়গাগুলো লাইট এগুলোতে হাইলাইট পড়ছে। তারপরে যেটা কি বললাম মিড টোন বলতে একটু মিডিয়াম যেটা কালার হয় বা মিডিয়াম টোন যেটা হয়, মানে বেশি লাইটও না আর বেশি ডার্কও না, দুটোর মাঝামাঝি যেগুলো সেটা হলো মিড টোন। এই জায়গাগুলোতে যেমন এই যেগুলো জায়গাগুলোতে, ঠিক আছে, এটা মিড টোন। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে ডার্ক কোনগুলো, এইগুলো ডার্ক, এই যে এই জায়গাগুলো এই পোর্শনগুলোতে ডার্ক, এবং ডার্কেস্ট সব থেকে ডার্ক যেগুলো এই যে এই জায়গাগুলোতে এক্সেস ডার্ক, এই যে তলাগুলোতে, সেগুলো হলো ডার্কেস্ট এরিয়া। তো সেই বৈশিষ্ট্যগুলো যাতে মিনিমাম আমাদের থাকে ছবিতে। তারপরে ধরো আরও রেঞ্জ তোমরা বাড়াতে চাইলে হয়তো মিড টোনকে আরও একটু ভেঙে আরও 2-3টা রেঞ্জ বানালে, বা ডার্কের আরও রেঞ্জ ভেঙে তোমরা 2-3টা আরও রেঞ্জ বাড়ালে, তাহলে কী হবে, ছবিটা আরও ডেপথে চলে যাবে। এইভাবে করে ছবির আর কি আমাদের ডেপথ ক্রিয়েট করা হয়, ঠিক আছে। তো আমরা হচ্ছে এবার কালারে ঢুকে যাই। কি বলে কোয়ালিটি কিন্তু আবার ব্লার হয়ে গেছে। হ্যাঁ, কোয়ালিটি ব্লার হয়ে গেছে, দেখা যাচ্ছে না ভালো, মানে ঘোলা হয়ে গেছে। দেখো কালার করি তারপরে দেখো কি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমরা ব্রাউন কালার দিয়ে আগের দিন শিখেছিলাম, তো ব্রাউন দিয়েই করছি। দেখো ভালো করে ব্রাউন, তার সাথে একটা ব্ল্যাক মিক্স করব শুধু, ডার্ক কোথাও হয়তো ডার্ক বেশি বাড়ানোর জন্য, আর লাইট করতে গেলে তো জলটা একটু বেশি দিলেই সে লাইট হয়ে যাবে। কোথাও যদি আমরা ডার্ক মানে কালারটাকে যদি আরও ডার্ক করতে চাই, সেইটাকে করতে গেলে আমরা ব্ল্যাকটা ইউজ করব। তো আমরা ফার্স্টে কি করছি, মানে ফ্ল্যাটভাবে ব্যাকগ্রাউন্ড কালারটাকে, হ্যাঁ খুবই ঝাপসা খুব হচ্ছে। ঝাপসা হচ্ছে। তাহলে দাঁড়াও হ্যাঁ, কেটে নিয়ে দাঁড়াও, আমি নতুন লিঙ্ক দিচ্ছি, তাহলে দাঁড়াও, এত ঝাপসা বলতে। আচ্ছা। এবার ক্লিয়ার আছে অনেক। ক্লিয়ার আছে। আরে লিঙ্ক দেবো আবার, ওখান থেকে আবার কি দেখাচ্ছে 5 মিনিট পরে লিঙ্ক যাবে, নাহলে যাবে না। কি যে সমস্যা, এখানে একটা টোন দিয়ে মুশকিল হয়ে গেলো, এখানে একটা লাইন তৈরি হয়ে গেলো, ওটা ভেজা অবস্থায় দিতে লাগতো, সঙ্গে সঙ্গে হলেও না। যাই হোক, দেখা যাক কী হয়। ঠিক আছে, দেখো প্রথমে আগে ব্রাউনটাকে তাহলে একটু পাতলা করে নিয়ে আমরা কি একটা বেস কালার একটা দিয়ে দেবো। হ্যাঁ, এই যে এখন লাইন তৈরি হয়ে যাবে এটার, এটা ফার্স্টেই একবারে ভেজা অবস্থায় না দিতে পারলে এই একটা সমস্যা। দেখো ব্যাকগ্রাউন্ড প্লাস যে আমাদের যে সাবজেক্ট আছে সেটাকে আমরা একবারেই একটা মিড টোন আমরা দিয়ে দিচ্ছি, বা একটা টোন করে নিচ্ছি একটা, তাহলে কি হবে আমাদের সুবিধা হবে। এরপরে যখন কালারগুলো ছাপাবো এবং যেখানে হাইলাইট হবে হাইলাইটের জায়গাগুলো আমরা ছেড়ে রাখছি। হ্যাঁ, এই যেখানে হাইলাইট হবে,
আপনি তো আগেই আপনি দেওয়ার সময় একটু নিচে নামায় দিয়েছে, এখন ওই জায়গাটা ছাড়া যাবে না। আহ, ভাগ্যে সম্পূর্ণটা করে নি, উঠছেও না এখন, আর উঠবেও না এটা। দেখো এই কাপড়গুলো লাইটগুলো দেখো জল বেশি দিয়ে দিলাম, একদম জল বেশি দিয়ে যায় হলো, হ্যাঁ একদম দেখো পুরো জল। তো এইভাবে আমরা একটা বেস টোন আর কি ওভারঅল আর কি দিয়ে দিলাম একটা, হ্যাঁ পাতলা করে। এইবার আমরা কি করব, ডিটেলটা আস্তে আস্তে ধরে 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 করবো। বেস টোনটা আমার একটা হয়ে গেল, এবার আমরা ডিটেলটা ধরে ধরে করব, কোথায় কতটা ডার্ক আছে না আছে সেটা আস্তে আস্তে বের করব। একটু শুকিয়ে যাবে তারপরে দিবে, হ্যাঁ এবার শুকিয়ে না গেলে কিন্তু দিলে রঙটা আবার ছড়িয়ে যাবে। এখন এই যেমন মোটামুটি শুকিয়ে গেছে আমার, এবার আমি দিচ্ছি শুকিয়ে যাওয়ার পরে। শুকিয়ে না গেলে কি হবে, তোমার হচ্ছে রঙটা ছড়িয়ে যাবে। আচ্ছা যেইভাবে করছি এটা কিন্তু পেজটা, এই ডমসের আমার যে স্কেচ খাতাগুলো আছে, পেজটা কিন্তু একদম স্মুথ উপরে, হ্যাঁ। তো স্মুথ পেপারের মধ্যে কিন্তু এইভাবে করে করতে হবে। এবার ধরো এই স্মুথ পেপার বলতে গেলে ধরো ক্যানসন, ব্রুস্টো, হ্যাঁ এই যে যে নর্মাল যে খাতাগুলো পাওয়া যায় দোকানে, সেই খাতাগুলো এগুলো সব কিন্তু উপরে মোটামুটি স্মুথ পাওয়া যায়। এইটাই যদি আবার চিত্রপটে করতাম তাহলে কিন্তু একটু টেকনিকটা আলাদা করতে হতো, কারণ চিত্রপটটা পুরো রাফ পেপার, হ্যাঁ চিত্রপট বা এমনি যে কোনো হ্যান্ডমেড পেপার তোমরা যখন কিনবে ওগুলো কিন্তু পুরো রাফ পেপার। ওখানে কী হয়, জল বেশি লাগে, ঠিক আছে, জল বেশি মানে ধারণ ক্ষমতা বেশি এবং জলটা লাগেও বেশি, যেহেতু ওটা অনেকটাই রাফ সারফেসটা। তো যার জন্য হচ্ছে ওটার টেকনিকটা একটু আলাদা। আর এটা স্মুথ পেপার যেগুলো আছে সেইগুলোতে তোমাদের এই ধরনের করে করতে হবে, সেটা দেখো আর কি। তো আগের দিনও স্মুথ পেপারেই করে দেখিয়েছিলাম, আজকেও দেখাচ্ছি। তো পরবর্তীতে আবার চিত্রপটে করে দেখাবো আর কি। এক নিলেন আপনার সাথে নিচে, হ্যাঁ কি,
ব্রাউনের সাথে ব্ল্যাক নিলে না, যে ডার্কটা করলেন হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, যেখানে ডার্ক করতে হবে ব্রাউনের সাথে একটু ব্ল্যাক মিক্স করতে হবে। কাছেই ঠিক ছিল। কাছে ঠিক ছিল। আপনি তাহলে বলে দেবেন যখন, যেখানে একটু করবেন। আর এগুলোতে যে বডিতে দিচ্ছি ব্রাউনের সাথে সামান্য একটু ব্ল্যাক মিক্স করছি, হ্যাঁ বেশি না আর কি, খুবই সামান্য, মানে একদম পিওর চকচকে ব্ল্যাকটা না দিয়ে মানে একটু অফ করছি আর কি। এই জায়গাগুলো একটু বড় স্পেস তো, একটু ফ্ল্যাট তুলি দিয়ে, যে চিকন ফ্ল্যাট তুলিতে দিলে একটু সুবিধা হবে। এখন রাউন্ড তুলিতে দিচ্ছিলাম, রাউন্ড তুলিতে দিলে কি হবে, যে একটু লাইন লাইন হয়ে যাওয়ার চান্স থাকে, হ্যাঁ তো ওই জন্য ফ্ল্যাট তুলিটা নিলাম এখন। তো একটু ফ্ল্যাট তুলিতে দিলে কি হবে, তাড়াতাড়ি হবে এবং ওটা মোটা হয়ে অনেকটা কভার করে নেবে তাড়াতাড়ি জলটা শুকোনোর আগেই। এই চিকন জায়গার জন্য একটু রাউন্ড তুলি নিয়ে নিচ্ছি, একটু ওই যে ব্রাউনের সাথে একটু ব্ল্যাক মিক্স করে নিচ্ছি। এবার নিচের দিকে কি আছে, ডার্ক আছে, হ্যাঁ সেই ডার্কটাকে এই এখনই দিয়ে দিচ্ছি ভেজা অবস্থাতে।
মানে এই জায়গাগুলোতে কি বলতো সফট এজ থাকবে, কোনো হার্ড এজ যাতে না থাকে, হ্যাঁ। মানে ধীরে ধীরে মানে একটার সাথে এই যে ধারগুলো যাতে সফট হয়, মানে একদম হার্ড যাতে না থাকে। এবার দেখো যে এগুলো এটার মধ্যে পাতলা পাতলা করে টোন দিচ্ছি, ঠিক আছে। এই যে হাইলাইট আছে, হাইলাইটের পাশে লাইট রাখবো এই জায়গাগুলোতে। দেখো একটা কালার মনোক্রম আর কি হচ্ছে, এই একটা কালারে করলে কি হয়, শুধু একটা কালার দিয়ে আমরা অন্য কালার কী কালারের সাথে কী কালার মিক্স করব না করব অত কিছু ধ্যান দেওয়া দরকার নেই। খালি মাথায় রাখতে হবে একটা কালারকে আমরা লাইট আর একটু ডার্ক করব, এটাই। এইভাবে করে করে আমাদের গোটা ছবিটাকে বের করতে হবে, তাহলে কি হবে সঠিক ভলিউমটাকে আমরা আনতে পারবো একটা কালার দিয়ে। এবার এই ভলিউমটা যদি আমরা আনতে পেরে যাই তাহলে কি হবে, তোমরা সহজেই ধরে নিতে পারবে, কালার ভ্যালুটা ধরে নিতে পারবে, কোথায় কতটা কালার ডার্ক হবে, কতটা ডেপথ তৈরি হবে। সেই একটা কালার দিয়ে প্র্যাকটিস করতে করতেই জিনিসটা খুব সহজেই আয়ত্তে চলে আসবে। ওর জন্য ওয়াটার কালার শুরুতে বা যে কোনো কালার, ওয়াটার কালার বলে কথা না, যে কোনো কালারের শুরুতে দেখবে যে পেন্সিল স্কেচ করানো অবশ্যই দরকার। মানে ধরো ওয়াটার কালার বাচ্চাদের শুরু করার আগে পেন্সিল স্কেচ করানো দরকার। এবং হচ্ছে তাহলে কি হয়, ওদের ওই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ওদের বিষয়গুলো মানে মানে প্যাস্টেল কালার তো শিখেই ছোটোবেলা থেকে, প্যাস্টেলটাও অবশ্যই ভালো করে শিখবে এবং স্কেচটা শিখবে। তারপরে তোমার হচ্ছে ওয়াটার কালারে আসা উচিত আর কি। এবং ওয়াটার কালারে খুব মানে তোমরা শেখাবে যে ওয়াটার কালারে খুব তাড়াতাড়ি স্টুডেন্টদের শুরু করাবে না, হ্যাঁ। মানে মিনিমাম যাতে মানে 5-এর লাস্টে বা 6-এ, মানে মিনিমাম 6-এ উঠে গিয়ে তারপরে ওয়াটার কালার যাতে শুরু করে, তার আগে যতই ভালো পারুক তার আগে শুরু করলে কি হবে, মানে আগের যেগুলো স্কেচ বলো প্যাস্টেল বলো ওগুলো তো ভালো মতন অতটা শিখতে পারবে না। মানে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা লিঙ্ক থাকে, প্যাস্টেল কালারটা যেরকম ভালো করে শিখতে হবে, কালার মিক্সিং থেকে শুরু করে একদম মানে যতটা ভালো কোয়ালিটি করা যায়, তারপরে ওয়াটার কালার। কারণ ওয়াটার কালার এতটা কঠিন মিডিয়াম, তো আর বাচ্চারা কি খুব উৎসাহিত থাকে এই ওয়াটার কালার করে, কবে স্যার ওয়াটার কালার করবো, কবে স্যার ওয়াটার কালার করবো। কিন্তু ওয়াটার কালার করতে গিয়ে যখনই দেখে আর পারে না, তখন 1.5-2 মাস পরে সেম এই কথাটা বলবে যে হ্যাঁ স্যার প্যাস্টেলটাই ভালো ছিল। এরকম একটা বেশিরভাগই মানে 90% স্টুডেন্ট এই গল্পটা বলে। তো ওই জন্য প্যাস্টেলটাই করে নিতে হবে, তারপরে ওয়াটার কালার। গৌরব কালারটা কি চলছে? হ্যাঁ চলছে। গৌরবের কি মন খারাপ নাকি? না না, গলাটা একটু আর কি গলা জন্য। গলা কি বসে গেছে? হ্যাঁ মানে হালকা হালকা ঠান্ডা। ঠান্ডা লাগছে? ওরকমই। মন খারাপ না, মন বিরক্ত বিরক্ত লাগতেছে, ভালো লাগছে না। মন আবার বিরক্ত বিরক্ত লাগবে কেন? টাকা নাই, টাকা। টাকা নাই, টাকা চলে আসবে। টাকা কি সবসময় থাকে? লক্ষ্মী চঞ্চলা, আজ আছে কাল নাই, কাল আছে আবার পরশু আছে, এরকম এই আসবে এই যাবে, এই তো। পিউকে কি তুমি ফোন করছো না ও করছিল? ওই করছিল আর কি। ও, প্রথমে তো একটু মিষ্টি মিষ্টি খেলাম কিছু কয়েকটা, মিষ্টি খেলে? তারপর আহ, রাগ রাগ কমছে একটু হলেও। আচ্ছা আচ্ছা, মিষ্টি খাওয়ার পরে ঝাল খাওয়ালো নাকি? না না, ওই
আর কি, স্টল নিয়ে বললো, পরে বলতেছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটাতে ব্রাউনের সাথে একটু ব্ল্যাক মিক্স করলাম, করে নিয়ে ব্যাকগ্রাউন্ডটাতে আরেকটা টোন দিব, হ্যাঁ, কারণ এখানকার যে কালার ভ্যালুটা তার সাথেই দেখো এই যে মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা অনেকটা ডার্ক আছে, তো তাহলে এই যে রেঞ্জটাকে আমাকে ধরতে হবে, তো ওর জন্যই আর একটা লেয়ার দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে। এখানে কিন্তু যে হাইলাইটটা আছে না এটার মধ্যে, এই হাইলাইটটা বাঁচাবে কিন্তু, হাইলাইটটা বাঁচিয়ে নিয়ে তারপরে করবে। এই পাশের ব্যাকগ্রাউন্ডটাও ডার্ক করতে হবে, হ্যাঁ, এই পাশের ব্যাকগ্রাউন্ডটাও ডার্ক করি। আর এগুলো কিন্তু পুরো ফ্ল্যাট তুলিতে দিতে হবে, কারণ রাউন্ড তুলিতে দিলে কি হবে, ওই লাইন 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 তৈরি হয়ে যেতে পারে। রাউন্ড তুলিতে ছোটো ছোটো জায়গা দিতে হবে, বড় বড় জায়গা যখনই করবে ফ্ল্যাট তুলিতে সুন্দর করে একদম দেখো এরকম করে ধরবো, একদম সুন্দর করে প্লেন করে এরকম করে দিতে হবে। তাহলে কী হবে, স্মুথ হবে কালারটা এবং ফ্ল্যাটভাবে কালারটা সমানভাবে সব জায়গাতে বসবে ফ্ল্যাটভাবে।
দেখো নিচের দিকে এদিকে কিন্তু ডার্কের পরিমাণটা বাড়াতে হবে, মানে ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিবে ব্রাউনের সাথে। মানে কম জিএসএম পেপারে করা না খুব চাপের, মানে এই সব মানে একটু বেশি ডেপথ করা বা বেশি লেয়ারিং করা, মানে পাতলা পেজ তো এই পেজটা খুব একটা মোটা না, যার জন্য এই যে একের পর এক যে লেয়ার দিচ্ছি এগুলা না খুব চাপের আর কি, মানে জল জল শুকাচ্ছে না। হ্যাঁ জল শুকাতে তো এই বিষয়গুলো আছে। তারপরে তোমার হলো এই যে আপ ডাউন যে ব্যাপারটা হচ্ছে না, যে এই কোথাও ডার্ক কোথাও লাইট মনে হচ্ছে, এই যে এই বিষয়গুলো না এই তোমার হচ্ছে পাতলা পেজ হলেই একটা সমস্যা হয়। এটা যদি আবার একটু মোটা পেপার, মানে আমি যদি চিত্রপট পেপারে করতাম একটু বেশি 270 জিএসএমটাতে, তাহলে আবার খুব তাড়াতাড়ি হয়ে যেত এবং এই ভয়গুলো থাকতো না। মানে এটা যা করতে হচ্ছে না খুব কন্ট্রোল করে, মানে খুব রিস্কে করতে হচ্ছে আর কি, প্রচণ্ড রিস্ক। মানে একটু যদি জল কম বেশি হয়ে যায় না একদম মানে ছবিটা যাবে নষ্ট হয়ে, আর গলে গলে পড়বে, মানে একদম ছোপ ছোপ হয়ে যাবে, মানে প্রচণ্ড রিস্ক। মানে এগুলো খাতাতে ওই ছোটদের যে সিনারি টিনারি করা হয় সেগুলোর জন্য ঠিক আছে, কিন্তু এই মানে একটু বড় ধরনের ছবি বা একটু বেশি লেয়ারিং এই ধরনের ছবিগুলো করা একটু চাপের। ক্যানসন ফেব্রিয়ানো বা ওগুলোতে যেমন কি হালকা টেক্সচার থাকে দেওয়া, এটা যেমন একদমই স্মুথ, মানে জল দিলে গড়িয়ে যাচ্ছে ফটাফট করে, তো বেশি চাপের এটা আর কি। ওগুলোতে যেরকম হালকা একটু টেক্সচার থাকে তাও রঙগুলো কি কামড়ে ধরে রাখে। আর চিত্রপটটা বেশি রাফ, ওগুলো তো আরও কামড়ে ধরে রাখে, যত রাফ হবে তত কি জলটাকে কামড়ে ধরে রাখে, রঙটাকে কামড়ে ধরে রাখে, এবং তাতে কি হয় সুবিধা হয় আর কি, মানে করতে সুবিধা হয়। আর স্মুথ পেপার হলে কি জলটা গড়িয়ে যাচ্ছে, মানে থাকছে না সহজে, ওই জন্য একটু অসুবিধা। যাই হোক তাও আমি কন্ট্রোল করে করছি যতটা করা যায়। আজকে তো সোমবার না, কালকে তো মঙ্গলবার। হ্যাঁ কালকে মঙ্গলবার। বলছিলাম মানে সব আমার খেয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। আমার কি নেশা হয়ে গেছে এখন, 300 জিএসএম পেপার ওই ক্যানসন ছাড়া ড্রয়িং করতে ইচ্ছা করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওইটা তো একদম মাখনের মতো না জিনিসটা, ওটা ছাড়া মানে আবার ভালো লাগবে না বেশি। আর ওটা যেটা তোমার হাতে শ্যুট করে যাবে না ওটা ছাড়া দেখবে কমফোর্টেবলও মনে হবে না অন্য কিছু করার সময়। তো ওটাই মানে বড় ক্যান্সার। লোকই অভ্যাস ধরে গেছে। ওটাই একটু মাঝে মধ্যে একটু পাতলা পেজেও করতে হবে। পাতলা বলতে বেশি পাতলা না, মোটামুটি। এই যেমন এটাতে করছি খুব চাপ হচ্ছে আমার, মানে এগুলো পেজে তো করি না সাধারণত ডেমো দেখানোর জন্য, বা ওই যে অনেকের তো খাতা, মানে খাতা বলতে পেপার ওই ধরনের, যেমন শুরুতে যেমন আমাদের ব্যাচে অন্তরা নামে মেয়েটা আছে, মাহিতোষ আছে, এরা ওয়াটার কালার প্রথম শুরু করছে ফার্স্ট টাইম, মানে সেইভাবে করেনি, আগে করছে হালকা পাতলা, তো তারা তো আর অত দামি পেপার এখন এফোর্ড করতে পারবে না বা করা উচিত না, শুরুর দিকে খারাপ হওয়ার চান্স বেশি থাকবে, ওই জন্য পাতলা পেজে আমি করে দেখাচ্ছি যাতে ওরা একটু সাহস পাবে। যেটা তো করা যাবে, একটু চাপ হবে আর কি, এটাই মানে প্রচণ্ড ধরে ধরে রিক্সে করতে হচ্ছে আর কি এটাই। তুমি ক্যানসনে 300 জিএসএম কি ফুল শিট নাও নাকি সেগুলো?
তা দোকানেরই পেপার সব। না ওটা কি ফুল শিট নাকি এই সে A3? ফুল শিট। ফুল ফুল শিট। শিট। আচ্ছা আচ্ছা। দেখো এই যে এগুলোর উপরে খুব পাতলা পাতলা, কারণ এগুলো লাইট জায়গাতে একদমই পাতলা, মানে যেই কালারটা আছে তার থেকে সামান্য একটু ডার্ক, মানে 3-4% ডার্ক বেশি। এই যে এই জায়গাটা একটু দেখো, দেখছো যে কালারটা আছে তার থেকে একটু মানে ডার্ক করছি। মানে এখানে যদি বেশি ডার্ক করলেই কী হবে, তাহলে কিন্তু এই পিছনের নিচের কালার থেকে ভ্যালুটা বেশি বেড়ে গেলেই তখনই কিন্তু গন্ডগোলটা হয়ে যাবে ছবিটার। তো এইভাবে পাতলা পাতলা করে লেয়ার দিতে হবে, মানে খুব সাবধানে, জল কতটা দিলে তোমার এই কালারটা সেই ওটার থেকে একটু ডার্ক হবে সেগুলো মাথায় রেখে কিন্তু করতে হবে। ওয়াটার কালারে এটাই আর কি মজা, একদম সঠিকভাবে কতটা পরিমাণ মতো দিয়ে, মানে চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। অ্যাক্রিলিক অয়েলে যেমন চ্যালেঞ্জিংটা কম থাকে, মানে ওখানে তো ভুল হলে শুধরানোর জায়গা আছে তোমাদের, কিন্তু এটাতে ভুল হলে তো গেল, খুব চাপের জায়গা। আচ্ছা এইটা আমরা এখন একটু করিনি, এটা অনেকটাই ডার্ক হবে। হুম। দেবাশিস আগের দিনের ক্লাস রেকর্ডিংটা অবশ্যই দেখো, ওটাতে অনেক কিছু বলা হয়েছে তো, অনেক ইনফরমেশন ওখানে আছে। হ্যাঁ স্যার, দেখবো। এই যে আমি এই ছবিটাকে মনোক্রম বলছি, মানে মনোক্রম বলতে একটা কালার, কিন্তু এখানে আমি এই ব্ল্যাকটার সাথে ইউজ করছি আর কি। এখানে বলতে পারো যে মনোক্রম কী করে হলো, ব্ল্যাকটা তো ইউজ করছে না, দুটো কালার হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি মানে ব্ল্যাকটাকে তোমার মেন স্ট্রিম যে কালারের মধ্যে ধরছে না, মানে কালার বলতে আমরা হিউ যে আর কি, কালার থিওরির মধ্যে যার হিউ, মানে কালার হুইলের মধ্যে যে কালারগুলো থাকে সেগুলোকে হিউ বলে। সেটার মধ্যে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে না, এবং মানে ব্ল্যাক আর হোয়াইটকে নিরপেক্ষ কালার বলা হয়, মানে মেন কালারের মধ্যে ধরে না। যার জন্য আমরা এখানে জাস্ট খালি মানে ব্ল্যাক আর হোয়াইটকে সাহায্যকারী কালার বলা হয়, মানে কোনো কালারকে ডার্ক এবং কোনো কালারকে লাইট করার জন্য আমাদের এই কালারটা সাহায্য হয়, যার জন্য হিউয়ের মধ্যে ধরছে না। যে আমরা মেন যে আর্টিস্টিক ভাষাতে যেটা বলা হয় হিউ, সেই হিউয়ের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে ধরে না। তো যার জন্য আমাদের এখানে ব্ল্যাকটা ইউজ করছি ঠিকই, কিন্তু ব্ল্যাকটা ইউজ করছি কি ব্রাউনটাকে জাস্ট খালি ডার্ক বাড়ানোর জন্য, মানে সেটা সাহায্য করছে খালি ব্রাউনটাকে, কিন্তু মেন পিগমেন্টটা কি ব্রাউন। তো যার জন্য এখানে মনোক্রম এর জন্যই হচ্ছে এটা। আরও বিস্তারিতভাবে কিছু বলা হয়েছে সেদিন, রেকর্ডিংটা শুনে নিও, আর পার্সপেক্টিভ ব্যাপারগুলো আরও ডিটেলে ওখানে বলা হয়েছে। আর কাজগুলো অবশ্যই করো বাড়িতে, হ্যাঁ। হ্যাঁ এখন তো মোটামুটি ফাঁকা হয়ে গেছো। হ্যাঁ, এখন মোটামুটি ফাঁকা হয়েছে। হুম।
এবার পুরো ডার্ক বানাচ্ছি কালারটা, হ্যাঁ, মানে এই যে ব্রাউনের সাথে মানে ব্ল্যাকটা, এই পাশটা যে ডার্কটা আছে সেই ডার্কটা দেওয়ার জন্য ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এটা আবার ধারটা এবার ভেঙে দিচ্ছি, হ্যাঁ, এটা যে ধারটা যে ছিল সেই ধারটা ভেঙে দিলাম, মানে এরকম করে সফট এজ বানাতে হবে আর কি, ধার ভাঙতে লাগবে।